হাজার ৫ টাকা দাও তো। আবার কি হবে? এই তো কালকেই ১৫,০০০ নিলেই। অবাক হয়ে জিজ্ঞেস করল রুদ্রনীল। হেয়ার স্পা করাবো। চুলটা কেমন রুক্ষ হয়ে গেছে দেখেছো? নির্বিকার ভঙ্গিতে বলল অপালা। এবার একটু এসব খরচ কমাও অপু। আমার বিজনেস একেবারে ভালো চলছে না। ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। বিয়ে করার সময় তো সবাইকে গর্ব করে বলেছিলে আমার বউ মিস কলকাতা হয়েছিল। তা মিস কলকাতার জন্য এটুকু তো করতেই হবে। তুমি ভাবো তো, হঠাৎ করে আমি যদি কুৎসিত হয়ে যাই কেমন লাগবে তোমার? বউয়ের কথা শুনে চুপ করে গেল রুদ্রনীল। অপালাকে অনেকবার বুঝিয়েছে সে, এইসব রূপচর্চার পেছনে এত টাকা ঢালার কোনো মানে নেই। এমনিতেই বেশ কিছুদিন ধরে বিজনেসে মন্দা যাচ্ছে তার, কিন্তু অপালার যেন কোনো কিছুতেই কিছু এসে যায় না। সারাদিন শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত সে। তার মাথায় শুধু একটাই চিন্তা, লোকে যদি বলে যে সে আর আগের মতো সুন্দর নেই, নিজেকে সারাক্ষণ যাতে পারফেক্ট লাগে তার জন্য জলের মতো টাকা খরচ করে সে, মুখে যাই বলুক না কেন। অপালা টাকা চাইলে কিছুতেই না করতে পারে না রুদ্রনীল। প্রাণ দিয়ে ভালোবাসে সে স্ত্রীকে। স্ত্রীর প্রেমে এতটাই অন্ধ সে যে সে বুঝতেই পারে না অপালার মনে তার জন্য কোনো জায়গা নেই। তার টাকা পয়সাকেই শুধু ভালোবাসে অপালা। দেখতে দেখতে রুদ্রনীলের অবস্থা আরও খারাপ হতে লাগলো। বাজারে দেনা বাড়তে লাগলো তার। সারাক্ষণ সেই সব কথা শুনতে একটুও ভালো লাগে না অপালার। বাড়ির পরিবেশে দম বন্ধ লাগে তার আজকাল। একদিন বিরক্ত হয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল সে। আপাতত কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকবে। সেখানে আর যাই হোক, কেউ তো সারাদিন হতাশার কথা শোনাবে না। যাওয়ার আগে রুদ্রনীলের কাতর অনুরোধ তার মনে কোনো প্রভাব ফেলতে পারল না। স্ত্রী ছেড়ে চলে যেতেই একেবারে একা হয়ে গেল রুদ্রনীল। মনে মনে প্রতিজ্ঞা করল যেমন করে হোক আবার সব কিছু ফিরিয়ে আনবে। দিন রাত এক করে পরিশ্রম করা শুরু করে দিল সে। আর ওদিকে বাবার বাড়িতে গিয়েও আগের মতোই রূপচর্চা, পার্টি আর বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকলো অপালা। আজকাল বিভিন্ন ছেলের সঙ্গে মেলামেশা করতেও বাধে না তার। বলতে গেলে বাবার বাড়ি এসে আগের চেয়েও স্বাধীন জীবন কাটাতে শুরু করে দিল সে। মাঝে মাঝে রুদ্রনীল ফোনে কথা বলতে চাইলে তার ফোন ধরে না সে। কয়েক মাস পর একদিন নতুন বয়ফ্রেন্ড আরবকে নিয়ে এক বড় নাইট ক্লাবে গেছে অপালা। দূর থেকে একটা টেবিলে রুদ্রনীলকে দেখতে পেল সে। একটা ইম্পর্ট্যান্ট কল করে আসছি বলে আরবের সামনে থেকে উঠে চলে গেল সে। ইশারায় রুদ্রনীলকে কাছে ডাকল। এতদিন পর অপালাকে দেখে মুখে হাসি ফুটে উঠল রুদ্রর। উঠে এসে জানালো এক ক্লায়েন্টের সঙ্গে সেখানে এসেছে সে। উচ্ছ্বসিত হয়েছে জানালো গত ২ মাসের মধ্যে তার বিজনেস বেশ লাভ করা শুরু করেছে। অনুমান আগামী ১ বছরের মধ্যে সে আগের চেয়েও ভালো একটা পজিশনে চলে যাবে। আমি জানতাম তুমি আবার ঠিক উঠে দাঁড়াবে। ভগবানের কাছে তোমার জন্য সব সময় প্রার্থনা করেছি আমি, গদগদ হয়ে বলল অপালা, যদিও তার প্রত্যেকটা কথা মিথ্যে। ফিরে এসো অপু, তোমাকে ছাড়া একেবারেই ভালো লাগছে না আমার। এবার আর কোনো অভাব রাখবো না তোমার, কথা দিচ্ছি, আবেগে আপ্লুত হয়ে বলল রুদ্রনীল। অবশ্যই আসবো বলে বিদায় জানিয়ে চলে গেল অপালা। মাসখানেকের মধ্যে সত্যিই আবার রুদ্রনীলের সঙ্গে সংসার করতে শুরু করে দিল সে। খুব খুশি রুদ্রনীল। অপালার কোনো ইচ্ছে পূরণ করতে বাকি রাখে না সে এখন। একদিন অপালা বায়না ধরল শহরের সবচেয়ে দামি হোটেলে রাত্রি যাপন করতে চায় সে।
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেতে রাজি হয়ে গেল রুদ্রনীল। পরদিন বিকেলে হোটেলের লাউঞ্জে বসে সময় কাটাচ্ছে অপালা। রুদ্র রুমে বসেই একটা কাজে ব্যস্ত। এমন সময় বেশ সুপুরুষ এক ভদ্রলোক এসে অপালার সামনে দাঁড়ালেন। একটু অবাক হয়ে তার দিকে তাকালো অপালা। হ্যালো ম্যাম, আমি অবিনাশ। আপনি তো মিসেস অপালা বসু, ফরমার মিস ক্যালকাটা? হাসি মুখে অপালার দিকে হাত বাড়িয়ে বললেন ভদ্রলোক। এরকম আকর্ষণীয় একজন পুরুষ মানুষ তাকে এত ভালো করে চেনে দেখে বেশ পুলকিত হলো অপালা। হাত মিলিয়ে সামনের চেয়ারে বসতে বলল সে ভদ্রলোককে। অবিনাশ জানালেন যে অপালার ব্যাপারে এমন কিছু নেই যা তিনি জানেন না। কিছুক্ষণ অপালার রূপের প্রশংসা করার পর এক অদ্ভুত প্রস্তাব দিলেন ভদ্রলোক। জানালেন যে বিজনেসে তিনি রুদ্রনীলের প্রতিদ্বন্দ্বী। অপালা যদি রুদ্রনীলের একটা ফাইল লুকিয়ে এনে অবিনাশের হাতে তুলে দিতে পারে, তাহলে তাকে 50 লাখ টাকা দেবেন তিনি। প্রস্তাবটা পেয়ে কিছুক্ষণ ভাবল অপালা, তারপর বলল, এত কম টাকা দিয়ে আপনি অপালা বসুর সঙ্গে ডিল করতে পারবেন না মিস্টার অবিনাশ। এরপর অপালা জানালো 1 কোটি টাকা পেলে সে ফাইলটা অবিনাশকে দিতে পারবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন অবিনাশ। দিন তিনেক পর রুদ্রনীলের ড্রয়ার থেকে ফাইল চুরি করে অবিনাশের হাতে তুলে দিল অপালা। 1 কোটি টাকা হাতে পেয়ে মনে তার আনন্দের সীমা নেই। যদিও অবিনাশ কথা দিয়েছিলেন যে কাকপক্ষীও টের পাবে না, কিন্তু কিভাবে যেন রুদ্রনীল জানতে পেরে গেল যে তার প্রতিদ্বন্দ্বীর হাতে তার মৃত্যুবাণ তুলে দিয়েছে তারই স্ত্রী। কি করে এরকম করতে পারলে অপু? কি করে এত বড় ক্ষতি করতে পারলে তুমি আমার? বিস্ময়ে হতবাক হয়ে বলল রুদ্রনীল। মুখ নিচু করে বসে রইল অপালা। অবশ্যম্ভাবীভাবে বিজনেসে বেশ বড় একটা ধাক্কা খেল রুদ্র। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না, ধৈর্য রাখতে না পেরে একদিন বলে ফেলল রুদ্রনীল। এই প্রথমবার অপালার প্রতি এত কঠিন মনোভাব দেখাতে পারল সে। অপালা ও বিনা বাক্য ব্যয়ে আবার তাকে ছেড়ে চলে গেল। তবে এবার সে ঠিক করে নিল ডিভোর্স দেবে রুদ্রকে। যে 1 কোটি টাকা পেয়েছে তাতে নিজের একটা বিজনেস শুরু করবে সে। একটা বুটিক খোলার শখ তার বহু দিনের। এই ঘটনার বছর 2 পর এক হসপিটালে হঠাৎ দেখা হয়ে গেল রুদ্রনীল আর অপালার। একটা অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হয়েছে রুদ্রনীল। একটা পা প্রায় অকেজো হয়ে গেছে তার। ডাক্তার বলেছেন অপারেশন করে একবার চেষ্টা করতে পারেন, তাতে হয়তো আবার আগের মতো হাঁটতে পারবে সে, কিন্তু তাতে অনেক খরচ হবে। আর ওদিকে ক্যান্সারে আক্রান্ত অপালা। কেমো নিতে নিতে মাথার সবকটা চুল পড়ে গেছে তার। সুন্দর রূপের কিছুই আর অবশিষ্ট নেই। রুদ্রনীলকে দেখেই কেঁদে ফেলল সে। জানালো যে ডিভোর্সের পর তার বুটিক খোলার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই বাজে খরচ করে বেশ কিছু টাকা নষ্ট করে ফেলেছে সে। আর তারপর তার ক্যান্সার ধরা পড়ল। জলের মতো সব টাকা খরচ হয়ে গেল। এখন আরও অনেকটাই ট্রিটমেন্ট বাকি, কিন্তু তার হাতে কানাকড়িও নেই আর। তাই আর চিকিৎসা করবে না সে, তাতে যা হয় হোক। বাবা মারা গেছে, মায়ের দায়িত্বও তার কাঁধে। এতদিন বন্ধু বলে যাদের মনে হতো তারা কেউ আর পাশে নেই। আমি জানি জিজ্ঞেস করার অধিকারও আমার নেই, তবু জানতে চাইব তোমার বিজনেস এখন কেমন চলছে? রুদ্রনীলের হাতে হাত রেখে জিজ্ঞেস করল অপালা। শুকনো মুখে রুদ্রনীল জানালো একেবারে ভালো চলছে না তার। যেটুকু ছিল অ্যাক্সিডেন্টের পর আরও খারাপ অবস্থা হয়েছে।
আমাকে তুমি ক্ষমা করে দিও রুদ্র। তোমার সব দুর্গতির জন্য আমি দায়ী, তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছে, করুণ মুখে বলল অপালা। এরপর আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিল রুদ্রনীল আর অপালা। দিন পাঁচেক পর অপালা জানতে পারল তার চিকিৎসার জন্য সব খরচ হসপিটালে জমা করে দিয়েছে রুদ্রনীল। শুধু তাই নয়, রুদ্রনীলের এক বন্ধুর থেকে সে এটাও জানতে পারল যে নিজের পা সারানোর পরিবর্তে তার ক্যান্সারের চিকিৎসাকে বেশি জরুরি বলে মনে করেছে রুদ্র। খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে রুদ্রর কাছে ছুটে গেল অপালা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে প্রতারণা করেছি বারবার, তবুও তুমি নিজের পা না সারিয়ে আমার চিকিৎসার জন্য তোমার টাকা দিয়ে দিতে চাইছো কেন রুদ্র? কান্না ভাজা গলায় জানতে চাইল অপালা। এই খোঁড়া পা নিয়ে আমি তো বেঁচে থাকতে পারবো, কিন্তু সময়ে ট্রিটমেন্ট না হলে তুমি যে আর বেশি দিন বাঁচবে না অপু, সেটাই বা আমি কি করে হতে দিই বলো? আবেগবিহ্বল গলায় বলল রুদ্র। তুমি এখনও আমাকে এত ভালোবাসো রুদ্র? এটুকু বলতে গিয়েই কান্নায় প্রায় বন্ধ হয়ে গেল অপালার গলা। ভগবানকে মন থেকে ধন্যবাদ না দিয়ে পারল না সে। এরপর অপালার অনেক বারণ সত্ত্বেও নিজের জমানো পুঁজি দিয়ে অপালার চিকিৎসা শুরু করে দিল রুদ্র। তাকে দেখে ভেতরে ভেতরে একটু একটু করে পরিবর্তন হতে লাগলো অপালা। সারা জীবন সে শুধু টাকার পেছনে ছুটেছে, সম্পর্কের কোনো দাম দেয়নি। অথচ আজ কোনো সম্পর্কে না থেকেও শুধু ভালোবাসার টানে রুদ্র তার জন্য কী না করে যাচ্ছে। রুদ্রকে ডিভোর্স দিয়ে সে যে বিশাল বড় ভুল করেছে, এখন সেটা ভেবে প্রচণ্ড আফসোস হলো অপালার। মনে মনে প্রতিজ্ঞা করল সে যে একেবারে অকৃতজ্ঞ নয় সেটা প্রমাণ করেই ছাড়বে। যেহেতু একেবারে প্রাথমিক স্টেজে ধরা পড়েছে, বেশ কিছুদিন ট্রিটমেন্টের পর অনেকটাই সুস্থ হয়ে উঠল অপালা। ডাক্তার বলেছে নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। সুস্থ হয়েই এদিক ওদিক কাজ খোঁজা শুরু করে দিল অপালা। জীবনে কোনোদিন নিজের বাড়িতে কোনো কাজ করেনি সে, কিন্তু এবার লোকের বাড়িতে গিয়েও কাজ করতে পারবে সে। রুদ্রর জন্য এখন সব করতে হবে তাকে। আর কিছু না পেয়ে এক ক্লিনিং সার্ভিসের অফিসে নাম লেখালো সে। বড় বড় লোকেদের বাড়িতে গিয়ে গিয়ে সার্ভিস দেওয়া, টাকা পয়সাও বেশ ভালোই পাওয়া যায়। অহংকার, লজ্জা, ঘেন্না কোনো কিছুই আর অপালাকে তার লক্ষ্যচ্যুত করতে পারল না। রুদ্রর ভালোবাসা আর আত্মত্যাগ তাকে যেন এক অন্য মানুষে পরিণত করে দিয়েছে। রুদ্রকে নিজের পায়ে আবার দাঁড় করাবে সে। তার জন্য যা টাকা লাগবে সে দেবে, আরও অনেক বেশি পরিশ্রম করবে সে। পাড়ার দুটো বাচ্চাকে সন্ধেবেলা পড়ানোও শুরু করে দিল সে। রোজ কাজ করতে করতে কষ্টে শরীর ভেঙে যেতে লাগলো তার। এত কিছু করেও শেষ পর্যন্ত রুদ্রর অপারেশনের পুরো টাকা জোগাড় করতে পারল না অপালা। শেষে এক বন্ধুকে অনুরোধ করে টাকা ধার করল সে। অপারেশন হয়ে যাওয়ার পর যেদিন রুদ্র প্রথম নিজের পায়ে দাঁড়াতে পারল, সেদিন অপালার মনে আনন্দের সীমা থাকল না। নিঃস্বার্থভাবে কারো জন্য কোনো কিছু করলে যে এরকম স্বর্গীয় আনন্দের অনুভূতি হয়, জীবনে প্রথমবার সেটা বুঝতে পারল সে। আর নতুন এই অপালাকে দেখে আবার নতুন করে তার প্রেমে পড়ল রুদ্র। একটা সেকেন্ড চান্স দেবে নাকি আমাদের সম্পর্কটাকে? একদিন অপালাকে আলিঙ্গন করে জিজ্ঞেস করল রুদ্র। তার কথায় আনন্দের শিহরণ খেলে গেল অপালার মনে, কিন্তু মুখে সে বলল, যে কোনো সময় তো আমার এই মারণ রোগটা আবার ফিরে আসতে পারে। আমার সঙ্গে আর নতুন করে নিজের জীবনটাকে জড়িও না রুদ্র। আমি ওসব ভয় পাই না,
জন্ম মৃত্যু নিয়ে কেউ কিছু বলতে পারে না, কিন্তু যতদিন বাঁচব তোমাকে ভালোবেসেই বাঁচব। অপালার চোখে চোখ রেখে বলল রুদ্র। প্রবল আবেগে জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট রাখল অপালা। সত্যিকারের ভালোবাসা যে কত সুন্দর আজ সে বুঝতে পারছে। এই রকম ভালোবাসা উপহার দেওয়ার জন্য মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগলো সে।